নমস্কার, দৈনিক স্টেটসম্যান ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছেন আমাদের অভিনেত্রী অনন্যা ব্যানার্জি। নমস্কার। তোমাকে আমাদের স্টেটসম্যান পরিবারের তরফ থেকে জানাই স্বাগত। কারণ অভিনেত্রী বললাম এই কারণে, আজকে আমাদের ইন্টারভিউ কিন্তু কোনো রাজনৈতিক বিষয় নয়, তাই কোনো রাজনৈতিক তকমা তাকে আমি আর আপনাদের সঙ্গে পরিচয় পারলাম না, কারণ সেটা আমরা সবাই জানি। কিন্তু আজকে সামনেই আসছে ছবি, অরিন্দম শীল পরিচালিত ছবি কর্পূর, আর সেই কর্পূরে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছে অনন্যা। অনন্যা, ফার্স্টেই যেটা জানতে চাইবো, আমরা তোমাকে বেশ কয়েকটা ছবিতে কিন্তু পাচ্ছি, এবং আস্তে আস্তে যেটা তোমার মানে অভিনয়টা আস্তে আস্তে যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। কারণ এমনিতেই তোমার মানে তুমি এমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে, সেটাতে মূলত রাজনৈতিক কোনো মানুষ এভাবে নিজেকে প্রেজেন্ট করবে না, তার আলাদা যদি মানে একটা এজেন্ডা না থাকে, এজেন্ডা শুধু নয়, এজেন্ডা শব্দটা কেন না, ভালোবাসা না আলাদা থাকে। ভালোবাসা। এবং অলরেডি আমরা জানি যে তোমার একটা সময় তুমি মডেল হিসেবে, এবং তুমি আমি মিস ক্যালকাটা হয়েছিলাম, মিস ক্যালকাটা লেডি অফ হয়েছিলেন। দ্য মিলেনিয়াম হ্যাঁ, হয়েছিলাম। ওই কতগুলো বিউটি পেজেন্ট আমি জিতেছিলাম দিল্লিতে। না, আমাকে যে বিশেষণে বিশেষিত করেছেন সেটা তো আমি অভিভূত। থ্যাংক ইউ। মানে ভালো লাগে এটা, এই অ্যাপ্রিসিয়েশন কার না পেতে ভালো লাগে, খুব অনেস্টলি বলছি। অ্যাপ্রিসিয়েশন তাকেই করা যায়, অ্যাপ্রিসিয়েশন করার মতো মানুষ হলে সবাইকে অ্যাপ্রিসিয়েশন করা যায়। সেই অন্তত শুধু এন্টারটেনমেন্টের নয়, আমি রাজনীতির কথাও বলছি, সেখানেও যে রোলটা আমরা প্লে করছি সেটাও যদি যথার্থ করা যায়, অর্থাৎ যখন যেটা করছি সেটাই যদি 100% করা যায়। দেখুন, সবটাই যে একবারে দারুণ হবে এবং সাকসেস হবে এমন তো না, কিন্তু অন্তত চেষ্টাটা যদি আন্তরিক থাকে তাহলে অনেকটা লক্ষ্যের অনেকটা কাছাকাছি যাওয়া যায়। অবশ্যই। তো সেখান থেকে মানে একটা তোমার দ্বারা ভুল পথে এখানে আসা একদমই তাই। একদমই। ধরো তুমি যখন মিস ক্যালকাটা করছো, তখনই তোমার কাছে আর কি সিনেমা করাটাই দস্তুর ছিল, সেটা খুব স্বাভাবিক ছিল। সেটা না করে তুমি একটা অন্য জব করেছো, তারপরে তুমি রাজনীতি, তারপরে তুমি অভিনয়। এটার পিছনে একটা গল্প আছে, একটা ঘটনা আছে। খুব কম সময়ে আমি বলবো কি, জানো, যখন আমি মিস ক্যালকাটা হয়েছি, লেডি অফ দ্য মিলেনিয়াম হয়েছে, তখন তো এন্টারটেনমেন্ট আমি ছিলাম, সুতরাং সিনেমাই আমার জন্য ফার্স্ট চয়েস ছিল, এবং সেই কারণেই আমি কিন্তু গিয়েছিলাম মডেলিং এবং তার সঙ্গে ওই পেজেন্ট গুলো জেতা, কারণ এগুলো একটি এগিয়ে স্টেপ, সিঁড়ি, যেগুলোতে আপনি মূল এন্টারটেনমেন্টে প্রবেশ করতে পারেন। তো সেটা করতে গিয়ে দেখলাম, এবং সেটা তো আজ থেকে বেশ কিছুটা বছর আগে, তখন খুব একটা লম্বা মেয়েরা আসতো না, এটা ঘটনা দেবযানী, এবং এখন বেশ কিছুজন মেয়েদের দেখা যাচ্ছে। বেশ কিছু টলিউডেও নায়িকা আছে, তারা খুব লম্বা। ঋতুপর্ণা সেনগুপ্তের নায়ক পেতে অসুবিধা হতো। হ্যাঁ, এবার আমি একটু অ্যাভারেজের চেয়ে বেশি লম্বা, সেরকম, এবং আমার খুব একটা যে লক্ষ্মী প্রতিমার মতন মুখ তাও না, খানিকটা অবাঙালি আমার ফিচার্স, সুতরাং সেই জায়গাতে একটু খানিকটা অসুবিধাই হয়েছে। তখন অনেকে আমাকে বলেছিল যে রিজনাল না করে প্যান ইন্ডিয়া কিছু করতে। তখন আমি শুরু করি যখন, তখন আমি দেখেছিলাম যে ক্যারেক্টারগুলো আমার জন্য যারা ভাবছেন সেগুলো বেশ আমার মতন করে আমি বলতে পারছি না, কারণ ডিকটেট করার জন্য, বা আপনি ডিকটেট কথা, আপনার শুধু মূল নিজের কথা সেটা বলার জন্য তো আপনার একটা প্ল্যাটফর্ম দরকার হয়, সেটা তো আপনি পাননি। এখন যখন আমি এটা করতে এসেছি, তখন আমার অভিজ্ঞতা এবং নানা রকম ভাবেই আমি অন্তত আমার মতামত বলতে পারি, আমি এটা করব অথবা করব না, করলে আমার মতন করে যদি এটা কেউ ভাবে তাহলে আমি আছি অথবা নেই। এই জায়গাটা পেতে গেলে আপনাকে যে সিঁড়িগুলো দিয়ে আসতে হয় সেটা একটু ঘুর হয়েছে, উল্টো হয়েছে। আমার প্রফেশনে, অর্থাৎ যারা সক্রিয়ভাবে রাজনীতি করেন, তারা দেখবেন যে সিনেমা থেকেই তারা রাজনীতিতে আসেন। আমার যাত্রাপথটা উল্টো, অন্তত রাজনীতি থেকে এন্টারটেনমেন্টে ফেরা। এই ছবিটা আমরা বলছি রাজনৈতিক থ্রিলার ছবিটা, এবং একটা সত্য ঘটনা অবলম্বনে ছবি। একদম। হ্যাঁ, তো এই ছবিটা তুমি কিভাবে দেখো? এই ঘটনাটা আমাদের সকলের জানা ঘটনা ছিল, কিন্তু সত্যি কি হয়েছিল ঘটনাটা কিন্তু তার হদিস ছিল। কর্পূর ছবিটা দীপান্বিতা রায়ের অন্তর্ধানের নেপথ্যের একটি উপন্যাস, তাকে বেস করে। তবে এটা তো একটা রিয়েল ওয়ার্ল্ড ইভেন্ট, সুতরাং এটা একটা সত্য ঘটনা, এবং তার সঙ্গে যেহেতু ছবি, তাই জন্য ফিকশন, অর্থাৎ কিছুটা কল্পনা মিশিয়ে একটা ছবি যেরকম হয়ে থাকে। ছবি তো প্রত্যেকটাই সমাজে যা কিছু হয়, ইটস আ মিরর,
তার একটা তো প্রতিফলন ছবির মধ্যে থাকে, এবং এটা তো একটা সত্য ঘটনা। কিছু কিছু ঘটনা যেহেতু ফিকশনাল, সেই জন্য কিছুটা ঘটনা হয়তো কাল্পনিক। 90 দশকের একটি ঘটনা যেখানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বর প্রসঙ্গ চলেই আসে, এবং 21-এ চলে আসে, এটা অস্বীকার করার তুলে ধরবে, একদম এটা অস্বীকার করার কোনো জায়গাও নেই। এবং 21 শতকে এসে যারা ছবিটা করছেন, অদ্ভুতভাবে তারাও রাজনৈতিক মানুষ, সুতরাং সে জায়গা থেকে তো একটা অন্যরকম দেখার ইচ্ছাও কাজ করে। এবং সেক্ষেত্রে কে কি রঙে বিশ্বাসী তার ঊর্ধ্বে গিয়ে অন্তত রাজনৈতিক ব্যক্তিত্বরা কতটা অভিনয়ে পারদর্শী হলেন, কতটা মার্কশিটে কি নাম্বার পেলেন, সেটা দেখারও তো একটা আগ্রহ তৈরি হবে। সেটা একটা অরিন্দম শীলের একটা দারুণ একটা যেটা ইমোশনের মধ্যে দিয়ে তোমার চরিত্রটা যেভাবে বেরিয়ে এলো, তোমার ক্যারেক্টারটাকে যদি একটু। আমার ক্যারেক্টারটা একটি সংবাদ মাধ্যম যেখানে চিফ এডিটর, তার নাম গৈরিকা, এবং এই কর্পূরটা একটা ডিসঅ্যাপিয়ারেন্সের ছবি, নিখোঁজ হওয়া। নামটা যেহেতু কর্পূর, নিখোঁজ হচ্ছে কিন্তু তার সুগন্ধ থেকে যাচ্ছে, এবং সেটা বেশ পজিটিভভাবে ইম্প্যাক্ট ফেলছে সেই সময়ের সমাজে। সুতরাং সেইখানে এই যে ডিসঅ্যাপিয়ারেন্স, নিখোঁজ হওয়াটা, সেটা তো কারোর মাধ্যমে রিভিল হতে হবে। আসলে এই যে রাজনৈতিক যাত্রাপথে অথবা এন্টারটেনমেন্টের যাত্রাপথেও সাংবাদিকদের যেভাবে দেখেছি, আমার খানিকটা প্রস্তুতি সেখান থেকে, যে ওরা কি পড়ে, ওরা কিরম প্রশ্ন করে, মাথায় কি চলে, প্রশ্নের কোন দিকে প্রশ্ন করলে কোন অ্যাঙ্গেলে এই ধরনের উত্তর পাওয়া যায়, যেটা আবার বিনোদনে বেশি বাজারে বিক্রি হয়, কাটে। এই ধরনের তো বেঁচে থাকতে গেলে নানা রকম ভাবে তো যেতে হয়। জিনিস করছি এটা মানে সম্পূর্ণ মানে অন্যভাবে, সেটা হচ্ছে তুমি একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করো, আর এই ছবিটা আরেকটা রাজনৈতিক এই ঘটনাটা যখন ছিল ঘটনা, তখন তারা আরেকটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একটা জিনিস, আমরা বরাবরই একটা জিনিস জেনে এসেছি, চলচ্চিত্র হচ্ছে এমন একটা মাধ্যম যে মাধ্যমটা ভীষণ স্ট্রং মাধ্যম, যে কোনো ঘটনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা সবচেয়ে বড় মাধ্যম। এই সময় এই ছবিটা কোথাও একটা সেই ইম্প্যাক্ট ফেলতে পারে, যদি ফেলেও তাহলেও তাতে তো কোনো অসুবিধা নেই। একটা ঘটনা, সেই ঘটনাটা এখন নতুন করে মানুষ জানবে, চিনবে, এবং যে সময় যে কথাটা খুব পরিষ্কার করে জানতে চাইছেন, সেটা একটু পরিষ্কারই বলি। ভাবছেন যে এটা শাসক এই ধরনের ছবি কেন বানাবে, আমি বলছি যারাই সরকারে থাকেন তাদের সময় এই ধরনের ছবি হয়। প্রত্যেকবার এই ঘটনা দেখেছি, আজকে এই শাসক বা কালকে যে আসবে, যে শাসক এই আসুক বা আগের যে শাসক, তারা একই কাজ করেছেন। এখানে এটাই কোনো নতুনত্ব না, কিন্তু ঘটনাটা বলার ক্ষেত্রে কোথাও একটা। হ্যাঁ দেখুন না, এই কিছুদিন আগে কাশ্মীর ফাইল হয়েছে, সুতরাং এর আগে উড়ি দেখেছি নির্বাচনের আগে, এবং সক্রিয়ভাবে সরকার তো ছবি করছে না, কিন্তু কিছু মানুষজন কিছু ঘটনাকে নতুন করে আনলে তার মধ্যে কিছু হয়তো রাজনৈতিক চরিত্র বা ঘটনা চলে আসে। এখন সেটা মানে একদম সরাসরি সেটা দাগিয়ে কিছু মানুষ দিতে পছন্দ করেন, তো তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো ঘটনাই, এটা ঘটেছিল, এবং সেটা একটি মহিলার নিরুদ্দেশ হওয়া, কিছু করাপশন, কিছু দুর্নীতি নিয়ে যখন ঘটনা, তো সেই ঘটনাটায় এখনের প্রাসঙ্গিকতাকে কোথাও যোগ করছে না, শুধু একটা সত্য ঘটনাকে একটা উপস্থাপন করছে। তাতে তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কিছু মানুষ এটাকে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তবুও কর্পূরটা হলে গিয়ে দেখতে যেতে হবে, কারণ আসছে 19 তারিখে। কারণ কর্পূরের গন্ধ যদি ফিল করতে হয় তাহলে কিন্তু হলে যেতে হবে। স্ট্রং এসেন্স, তার সঙ্গে আছে সাসপেন্স, তার সঙ্গে আছে স্ক্যান্ডেল, তার সঙ্গে আছে হানি ট্র্যাপ, তার সঙ্গে আছে মানি, তার সঙ্গে আছে কারাপশন, সুতরাং পাওয়ার, সব মিলিয়ে একটা জমজমাট ছবি, বাংলা ছবি। আরও একটি কারণে করতে হবে, কারণ এটা একটা রিজনাল ছবি এবং সেই সময় ধুরন্ধর আসছে, সুতরাং বাঙালি যেভাবে এই ধরনের একটা সংকটে বা এই ধরনের একটা ক্রাইসিস, যেখানে বড় ছবি আসছে, সেক্ষেত্রে অনেকেই তো ভাবেন যে আমার ছবি কিভাবে দেখবেন। তাতে করে বাঙালি সব সময় এগিয়ে গেছেন এবং তাদের ট্র্যাডিশনাল, অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা এরকম ভাবে সমর্থন করেছেন, এবারও তাই জন্যও করবেন। কিন্তু এবারে অবশ্যই যেটা বলা যেতে পারে, একটা বড় ক্যানভাস, মানে সেখানে অনেকেই রয়েছেন। হ্যাঁ, অরিন্দম শীলের পরিচালনায় একটা মুন্সিয়ানা এর আগেও আমরা পেয়েছি, তো সব মিলিয়ে দর্শকদেরকে কবে আসতে হবে বল? কবে? 19শে মার্চ
ধুরন্ধরের সঙ্গেই ধুমধুমার ছবি কর্পূর, শুধু নিজে আসা না, সপরিবারে সবান্ধবে এবং নিকটস্থ প্রেক্ষাগৃহে 19শে মার্চ।